আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে দারুণ উৎসাহের সাথে স্বাগত জানাচ্ছি। ইন্টারনেট আর ডিজিটাল প্ল্যাটফর্মগুলো তো প্রতিনিয়তই বদলাচ্ছে, তাই না? বিশেষ করে তারা কিভাবে তাদের প্ল্যাটফর্মের নিয়মকানুন পরিচালনা করে সেটা বোঝাটা এখন একেবারে সময়ের দাবি। আজ আমরা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সিস্টেমের একেবারে গভীরে ডুব দেব। একটা প্ল্যাটফর্ম কিভাবে ক্রিয়েটরদের ভুলের জন্য সরাসরি শাস্তির খাড়া না নামিয়ে বরং তাদের শেখার সুযোগ করে দিচ্ছে, সেটাই হলো আমাদের আজকের মূল ফোকাস। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঝাঁপিয়ে পড়া যাক। আজকের এই এক্সপ্লেনার বা বিশ্লেষণে আমরা মূলত 4টি ধাপে এগোব। 1. ইউটিউবের পলিসি বা নীতির গার্ডরেল। 2. প্রথমবারের মতো সতর্কবার্তা বা ওয়ার্নিং পেলে কি হয়। 3. ক্রিয়েটরদের হাতে ঠিক কী অপশন থাকে। এবং 4. সবশেষে জানব স্ট্রাইক এসকেলেশন সিস্টেম সম্পর্কে। চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন, ইউটিউবের পলিসি গার্ডরেল দিয়ে। ডিজিটাল দুনিয়ায় নিজের একটা চ্যানেল দাঁড় করানো কিন্তু মোটেও মুখের কথা নয়, অনেক পরিশ্রমের কাজ। কন্টেন্ট তৈরি করতে গিয়ে অনেক সময়ই আমরা না বুঝে একেবারে অজান্তেই ছোটখাটো ভুল করে ফেলি। ধরুন, নিজের আদরের পোষা বিড়ালের খুব কিউট একটা ভিডিও বানানো হলো, আর ব্যাকগ্রাউন্ডে ভুল করে একটা কপিরাইট করা মিউজিক জুড়ে দেওয়া হলো। ব্যাস, ইউটিউব কিন্তু এই বিষয়গুলো বেশ সহানুভূতির চোখেই দেখে। তাদের ভাষায়, আমরা এমন একটি সিস্টেম ডিজাইন করেছি যেখানে গার্ড রেল রয়েছে, যাতে ক্রিয়েটররা তাদের ভুল থেকে শেখার পর্যাপ্ত সুযোগ পান। মানে, তাদের মূল উদ্দেশ্যটা কিন্তু প্রথমে গলা টিপে ধরা বা শাস্তি দেয়া নয়, বরং ভুলটা শুধরে নেওয়ার সুযোগ দেওয়া। আচ্ছা, এই যে সুরক্ষা বলয় বা গার্ডরেলের কথা বলছি, এগুলো আসলে কিসের ভিত্তিতে কাজ করে? এখানেই চলে আসে কমিউনিটি গাইডলাইনের কনসেপ্ট। এটা মূলত একটা রুল বুক। এই রুল বুকে একেবারে স্পষ্ট করে বলা আছে ইউটিউবে ঠিক কী ধরনের কন্টেন্ট দেওয়া যাবে আর কি একেবারেই দেওয়া যাবে না। যেমন ধরুন, অন্যের ছদ্মবেশ ধারণ করা, শিশুদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করা কিংবা কাউকে হয়রানি করা, এগুলোর ওপর অত্যন্ত কড়া নীতি রয়েছে। পুরো কমিউনিটিকে একটা সেফ বা সুরক্ষিত পরিবেশ দেওয়ার জন্যই এই গাইডলাইনগুলো তৈরি করা হয়েছে। এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অংশে, প্রথম সতর্ক বার্তা বা ওয়ার্নিং পাওয়া। তো এই গাইডলাইন ভাঙলে ঠিক কি ঘটে? মজার ব্যাপার হলো, ইউটিউবের সিস্টেম কিন্তু পলিসি ভাঙার সাথে সাথেই কোনো ইনস্ট্যান্ট পেনাল্টি বা শাস্তি দেয় না। এর বদলে প্রথমবার নিয়ম ভাঙলে একটা ওয়ার্নিং বা সতর্ক বার্তা পাঠানো হয়। এটা আসলে জাস্ট একটা নোটিফিকেশন। এই নোটিফিকেশনে খুব পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয় যে ঠিক কোন নির্দিষ্ট পলিসিটি বা নিয়মটি ভঙ্গ করা হয়েছে। ফলে ওই পলিসিটা আবার পড়ে দেখার এবং নিজেদের ভুলটা রিয়েলাইজ করার দারুণ একটা শিক্ষামূলক সুযোগ তৈরি হয়। আমাদের তৃতীয় অংশ, ক্রিয়েটরদের জন্য 3টি অপশন। এই যে একটা ওয়ার্নিং চলে আসলো, এরপর কি? এরপরই আসে সবচেয়ে ক্রুশাল একটা মোমেন্ট, যেখানে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। এখানে মূলত 3টি আলাদা পথ বা অপশন খোলা থাকে। অপশন 1, একটি পলিসি ট্রেনিং বা প্রশিক্ষণ গ্রহণ করা। অপশন 2, যদি মনে হয় যে সিস্টেম ভুল করে এই ওয়ার্নিং দিয়েছে, তাহলে সরাসরি তার বিরুদ্ধে আপিল করা। আর অপশন 3, একেবারে হাত গুটিয়ে বসে থাকা, মানে কিছুই না করা। এবার আসুন প্রথম আর তৃতীয় অপশনটার মধ্যে একটু তুলনা করে দেখি। একদিকে আছে শিক্ষামূলক পথ, মানে ট্রেনিং নেওয়া। সফলভাবে এই পলিসি ট্রেনিংটা শেষ করলে একটা নির্দিষ্ট সময় পর ওই ওয়ার্নিংটা পুরোপুরি মুছে যায়। সবচেয়ে বড় সুবিধা কি জানেন? ভবিষ্যতে যদি সম্পূর্ণ ভিন্ন কোনো নিয়ম ভঙ্গ হয়, তখন সরাসরি স্ট্রাইক না এসে ওই নতুন ভুলের জন্য আরেকটা ওয়ার্নিং পাওয়ার সুযোগ থাকে। কিন্তু যদি কিছুই না করার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে ওই সতর্ক বার্তাটা আজীবনের জন্য চ্যানেলে একটা কাল দাগের মতো থেকে যাবে। ফলে এরপর যে কোনো ছোট নিয়ম ভাঙলেই সরাসরি চলে আসবে স্ট্রাইক। বুঝতেই পারছেন অবহেলা করাটা কতটা রিস্কি হতে পারে। ইউটিউবের এই সিস্টেমটা আসলে কতটা ফ্লেক্সিবল বা নমনীয়, তা একটা ছোট্ট উদাহরণ দিলেই ক্লিয়ার হয়ে যাবে। ধরুন, কেউ আপিল করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আপিলটা রিজেক্টেড হয়ে গেল বা বাতিল হলো। ভাবছেন সব শেষ? একেবারেই না। আপিল বাতিল হওয়ার পরও কিন্তু সেই পলিসি ট্রেনিংটা সম্পন্ন করার সুযোগ থাকে। মানে, সিস্টেম আপনাকে বাঁচতে সাহায্য করার জন্য সব রকম চেষ্টাই কিন্তু করছে। 90, হ্যাঁ, এই নম্বরটা একেবারেই মাথায় গেঁথে নিতে হবে। 90 দিন। এই পুরো সিস্টেমে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টাইম ফ্রেম। কারণ ট্রেনিং নেওয়ার পর ঠিক 90 দিন পার হলে তবেই একটা ওয়ার্নিংয়ের মেয়াদ শেষ হয়। তবে হ্যাঁ, এখানে একটা কড়া শর্ত আছে। এই 90 দিনের মধ্যে কিন্তু একই পলিসি কোনোভাবেই দ্বিতীয়বার ভাঙা যাবে না।
এতক্ষণ তো শেখার সুযোগ নিয়ে কথা হলো, এবার আমরা প্রবেশ করছি আমাদের চতুর্থ অংশে, স্ট্রাইক এসকালেশন সিস্টেম। এখান থেকে টোনটা কিন্তু বেশ সিরিয়াস। চলুন দেখি ভুল থেকে না শিখলে শাস্তির মাত্রা কিভাবে ধাপে ধাপে বাড়তে থাকে। প্রথম স্ট্রাইক পেলে পুরো 1 সপ্তাহের জন্য চ্যানেলে কোনো ভিডিও আপলোড, লাইভ স্ট্রিম বা এডিট করার অধিকার কেড়ে নেওয়া হয়, আর এই স্ট্রাইকের মেয়াদ থাকে সেই 90 দিন। এবার এই 90 দিনের উইন্ডোতে যদি দ্বিতীয় স্ট্রাইক চলে আসে, তাহলে পেনাল্টি হয়ে যাবে দ্বিগুণ, মানে টানা 2 সপ্তাহের জন্য আপলোড করা বন্ধ। আর যদি এই একই 90 দিনের মধ্যে কপালপুরে তৃতীয় স্ট্রাইকটাও চলে আসে, তাহলে পরিণতি খুবই ভয়াবহ, চ্যানেলটি চিরতরে মুছে ফেলা হয়। একটা সিঙ্গল স্ট্রাইক কিভাবে কাজ করে চলুন তার একটা টাইমলাইন দেখে নিই। ডে 1 বা প্রথম দিনে স্ট্রাইকটা ইস্যু হয়। এরপর প্রথম সপ্তাহটা কাটে সম্পূর্ণ পঙ্গু অবস্থায়, মানে চ্যানেলে নতুন কিছু অ্যাড করার কোনো ক্ষমতাই থাকে না। দ্বিতীয় সপ্তাহে গিয়ে আপলোড করার সুবিধাগুলো স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসে ঠিকই, কিন্তু বিপদ পুরোপুরি কাটে না, কারণ স্ট্রাইকটা চ্যানেলের রেকর্ডে ঝুলতেই থাকে। এরপর দিনের পর দিন অপেক্ষা করতে হয়, আর ঠিক 90তম দিনে গিয়ে অবশেষে এই স্ট্রাইকের মেয়াদ শেষ হয়। বিষয়টা আবারও একটু মনে করিয়ে দিই, কারণ এটা অত্যন্ত ক্রুশিয়াল। একই 90 দিনের মধ্যে 3টে স্ট্রাইক পেলে চ্যানেল একেবারে স্থায়ীভাবে ডিলিট হয়ে যায়। কোনো আপস নেই। একটা চ্যানেলকে বাঁচিয়ে রাখার জন্য এই 90 দিনের রিসেট সাইকেলটা বোঝাটা একেবারে বেসলাইন। 3টে ভুল আর বছরের পর বছরের জমানো সব পরিশ্রম এক নিমিষে গায়েব হয়ে যেতে পারে। তো এই পুরো এক্সপ্লেনার থেকে আমরা কি বুঝতে পারলাম? ইউটিউব এখন ভুলের কারণে সাথে সাথে চ্যানেল মুছে ফেলার বদলে ক্রিয়েটরদের শিক্ষিত করার উপর জোর দিচ্ছে। এটা সত্যি একটা দারুণ গেম চেঞ্জার, তাই না? আর এখানে আমাদের মনে একটা বড় প্রশ্ন জাগে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে কমিউনিটিকে সেফ রাখার জন্য শুধু কড়া শাস্তির বদলে এই ধরনের শিক্ষামূলক পদক্ষেপগুলোই কি ভবিষ্যতের সব ধরনের মডারেশনের মডেল বা ব্লুপ্রিন্ট হতে চলেছে? ভাবার মতো একটা বিষয়। এই প্রশ্নটা ভাবনার জন্যই রেখে গেলাম। আমাদের আজকের বিশ্লেষণটি এখানেই শেষ করছি।